শুনছেন আজ তাহা, লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। আজ তাহা, পর্ব 19, পার্ট 2। জেসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতায় প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতিটি ছোঁয়া তার মনের গোপন আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পেছনে সরতে চাইল, কিন্তু সেখানে শেকল বেঁধে তাকে আটকে রেখেছে এই অনিশ্চিত মুহূর্ত। সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করলো, কিন্তু সেই মনস্টারের এই তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎই গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করলো, এতক্ষণ ধরে কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? ফিওনা মুহূর্তেই বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কিভাবে ব্যাখ্যা করবে তার এই বিব্রতকর সত্য যে এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীর তার দৃষ্টি দিয়ে তাকে বন্দি করে রেখেছিল? এক অস্বস্তিকর অনুভূতিতে তার মুখ লাল হয়ে উঠল। নিজেরই মনের মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলতে চেষ্টা করলো, তবে শব্দগুলো গলার কাছে এসে আটকে গেল। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না। নিজের এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সবসময় এমন কেন? কোনো কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপল না। না, আমি আসলে ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছি। জ্যাসপার তখনও বিছানা থেকে উঠে বসল। পাশেই থাকা কফির মগটি হাতে তুলে নিল। উষ্ণ কফির ধোঁয়া বাতাসে ভাসতে লাগলো, আর সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল। সেই ঠোঁটগুলো, যা গতকাল তার ঠোঁটে লেগেছিল, এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না ঠোঁটজোড়া এতটা আকর্ষণীয়, অথচ এর স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিল। বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে তো একটা অ্যানিমেল ছাড়া কিছুই না। ফিওনার প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবয়বের প্রকাশভঙ্গি পেয়েছিল। বিরক্তি আর ক্ষোভ, এই সবই একসাথে জমা হয়েছিল। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পদক্ষেপে এক ধরনের তীব্রতা ছিল, যা জ্যাসপারের জন্য অবাককর ছিল। সে ভাবতে লাগলো, এভাবে হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ নতুন বার্তা নিয়ে আসছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, আর সেই শিখা জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথেই সেই মেয়েলি হরমোনাল মিষ্টি ঘ্রাণটাও হারিয়ে গেল। ঘরের বাতাস থেকে এক মুহূর্তে স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরছিল সেই স্নিগ্ধ সুবাসের উৎস। জ্যাসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করেছে, কারণ তার লাভ ফাংশনালিটি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। ফিওনার শরীরের এই ঘ্রাণকে কোনো সাধারণ সুগন্ধির মতো মনে হয় না, বরং এটা ফুলের মৃদু সৌরভ আর গাঢ় মৌ সুবাসের সংমিশ্রণ, যা ঘিরে ধরেছিল জ্যাসপারকে। ঘ্রাণটি তার ভেতরে বায়োরিসেপ্টরদের আস্তে আস্তে উত্তেজিত করছিল, তার মধ্যে এক ধরনের আসক্তি সৃষ্টি করছিল। এর আগেও তো ফিওনার কাছে কতবার গিয়েছিল, মনে মনে চিন্তা করতে লাগলো জ্যাসপার। তখন তো এমন কোনো ঘ্রাণ নাকে আসেনি। আজ হঠাৎ কি হলো? তার মনের প্রশ্নের খেলা চলতে লাগলো। এই মেয়ে কি আজ কোনো বিশেষ পারফিউম মেখেছে? জ্যাসপারের হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশেপাশের নিঃশ্বাসে ভাসমান সেই অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো অদৃশ্য এক আকর্ষণে তাকে আরো বেশি কৌতূহলী করে তুলছিল। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল। সূর্যের প্রথম কিরণগুলো আকাশের কোলে নেমে এসে সবকিছু নতুন করে সজীবতা দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল। চোখ মেজাজের নিঃসঙ্গতা কাটিয়ে
দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করছে। সেই মুহূর্তে একিওয়ারা তার রুমে প্রবেশ করলো দ্রুতার চটপটে। ফিও, তুমি উঠেছ? তাড়াতাড়ি করো, নাস্তা তৈরি করতে হবে। ফিওনা একিওয়ারার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়ল। হালকা করে ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে একিওয়ারার সাথে কিচেনে প্রবেশ করলো। দুজনের মধ্যে সজীবতা অনুভূত হচ্ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীগুলোতে। একিওয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল। প্যানের উপর ডিম ফেটানো, টোস্ট পোড়ানো, সবকিছুতেই তাদের আলাপচারিতা আর হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞেস করলো প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্যই প্যানকেক, একিওয়ারা উত্তর দিল, তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতে যে মিষ্টি স্পর্শ, তাতে সবকিছু আরো সুস্বাদু হয়। ফিওনা তার কথা শুনে হাসল। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো গভীর হতে লাগলো। রান্নাঘরের নিঃশ্বাসে তারা জীবনকে নতুন করে আবিষ্কার করছিল। ফিওনা হঠাৎ বলে বসলো, বলছিলাম যে একিও, অনেকদিন হয়েছে আমি ঠিকমতো গোসল করতে পারছি না ওই ছোট বাথরুমে। আজকে একটু হ্রদে গোসল করলে ভালো লাগতো, কি বলো? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে একিওয়ারা কিছুটা হেসে বলল, ঠিক বলেছ, ছোট বাথরুমে সুবিধা হয় না। আমরাও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ও, তাহলে তো বেশ মজাই হবে। একেবারে মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে আমি প্রিন্সের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, আশা করি তিনি অনুমতি দেবেন। জ্যাসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে যায়। তার প্রাত্যহিক অভিজাত গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থানে সবকিছু প্রস্তুত করে রেখেছে। জ্যাসপারের গোসলের জায়গাটা প্রকৃতির কোলে তৈরি এক স্বর্গের টুকরো। গ্লাস হাউসের বিশাল বারান্দার একপাশে পাহাড়ের সাথে ঝুলে রয়েছে গোসলখানা। উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থান এক রাজকীয় বিশ্রামস্থল। বারান্দার উপর এক সুবৃহৎ বাথটাব রাখা, যা তৈরি হয়েছে আভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশ সাদা মার্বেল পাথরে সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থাকে, হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের। দৃষ্টিসীমার ওপারে বিস্তৃত সবুজের পাহাড়ের সারি। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ দূরের সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলোর ঝলকানি এসে পড়ে বাথটাবের স্বচ্ছ জলের ওপর, সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জ্যাসপারের গোসলের স্থানে রাখা হয়েছে ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সোপ আর অন্য উপকরণ, যা ছিল রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। জ্যাসপারের গোসলের আগে বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দেওয়া হয়, যেন গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্রাগনের তপ্ত তাপমাত্রাকে ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার এক প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাইরে তাপমাত্রা পৃথিবীর মানুষের মতোই সেই মেডিসিনের কারণে, তবে ভেতরে লুকিয়ে থাকা ড্রাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানায় জ্যাসপার প্রবেশের সাথে সাথেই চারপাশের প্রকৃতির দৃশ্য তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনে উঁচু মেঘ, দূরের সবুজ পর্বতমালা, সব মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জ্যাসপার সব পোশাক খুলে ফেলল। রাজকীয় সাজসজ্জা ছেড়ে একান্ত নিরাবরণে নিজেকে প্রকৃতির স্নেহে সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসল বরফের ঠান্ডা পানিতে বিশাল বাথটবে। প্রথম ছোঁয়াতেই ঠান্ডা পানির স্পর্শ তার ড্রাগন অন্তর্গত তাপকে প্রশমিত করে, এক গভীর প্রশান্তির আস্বাদ এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করল। সেই শীতল স্রোত তার দেহের সব অবশিষ্ট উত্তাপ মুছে ফেলে। পাশে রাখা সুবাসিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহে সাবানের ফেনা তৈরি করল। সূক্ষ্ম ফেনায় তার মসৃণ ত্বক ঢেকে উঠল। ফেনার আস্তরণে তার শরীর আরো উদ্ভাসিত হয়ে উঠল। মাথায় শ্যাম্পু করল নিখুঁত যত্নে। গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে আরেকবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হল। এভাবে গোসলের প্রতিটি মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, একান্ত প্রশান্তির অনুভব, নিজেকে প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জ্যাসপার নিজের কক্ষে প্রবেশ করে। আলমারির একটা দরজা খুলে সে একটা স্নিগ্ধ সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল। কালো আর সাদা রং তার পছন্দের, আর সাদা শার্টটা তার ফর্সা দেহের সাথে আরো উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে সে ভেনাসের বিশেষ পারফিউমটি নিয়ে ঘাড়ে, শার্টে আর হাতে লাগালো। পৃথিবীতে এই পারফিউম পাওয়া যায় না, তাই জ্যাসপারের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ভেনাসের পারফিউমটি। চন্দ্রমল্লিকা ফুলের এই সুবাসটি একেবারে স্বর্গীয়।
এটি শুরুতেই আনে একটা হালকা সুগন্ধি সৌরঘ্রাণ, একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমা বৃষ্টির মতো। এরপর উঠে আসে গভীর গন্ধের একটা স্তর, যাতে মিশে থাকে স্টার অ্যানিসিও গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ। শেষ স্তরে এই সুবাসে রয়েছে একটা মিষ্টি স্যান্ডেলউড আর অম্বার গ্রিসের উষ্ণতা, যা তার ড্রাগনের গোপন অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় এই ভেনাসের সুগন্ধি এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউসে সেই সুবাস ছড়িয়ে পড়ল। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল, আর সবাই উপস্থিত ছিল, শুধু জ্যাসপার বাদে। সবার মধ্যে পরিচিত ছিল সেই ঘ্রাণের, তবে ফিওনার জন্য এটা ছিল এক নতুন অভিজ্ঞতা, একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত। ফিওনা সেই সুবাসের ঘ্রাণে বিমোহিত হয়ে গেল। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসটি তার সারা শরীরে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর যখন জ্যাসপার সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তখন ঘরটি তার উপস্থিতিতে নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভেনাসের বিশেষ পারফিউমের ঘ্রাণ আরো গাঢ় হয়ে পরিবেশকে ভরিয়ে দিচ্ছিল। যখন জ্যাসপার টেবিলে নিজের আসনে বসলো, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল ঘ্রাণটা ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের উপরে রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়েছে? ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে এসব ভাবছে? তার ভেতরে কিছু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। জ্যাসপারের প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করছে। ফিওনার অন্যমনস্কতা হয়তো জ্যাসপার কিছুটা আন্দাজ করতে পারল। তার চোখে যে অদ্ভুত দীপ্তি, সেটা দেখে মনে হলো কিছু একটা চলছে তার মনে। কিন্তু ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেই জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠে এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা, এই শব্দটি তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা কেঁপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি? খাবারটা পরিবেশন তো করবে। প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা পরিবেশন করে দাও। সবাই খেতে বসেছে, এসব আকাশকুসুম ভাবনায় পরেও ডুবে থাকা যাবে। ফিওনার পুনরায় নিজের উপর রাগ হতে শুরু করলো। আর কোনো কিছু না বলেই সবাইকে খাবার বেড়ে দিল। খাবারের মাঝে একেওরা সরাসরি জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স অরিজিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্লাস হাউস থেকে বের হয়ে ওই হ্রদে একটু গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়েটা যেন আবার পালিয়ে না যায়। অবশ্য পালাতে পারবে না, তবুও ওর জন্য খামোখা আমি কোনো হয়রানি করতে চাই না। একিওরা তার কথা সমর্থন করলো, না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন, ফিওনা এমন কিছুই করবে না। শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবে, জ্যাসপার বলল। আমি চাই না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। একিওরা হাসি মুখে বলল, আপনি নিশ্চিত থাকুন প্রিন্স, আমি সবকিছু নিয়ন্ত্রণে রাখবো। খাবার শেষ করেই ফিওনা আর একিওরা গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়ল। কড়া রোদে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ায় প্রশান্তি অনুভব করল। এটি তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সে দেখল পাহাড়গুলো সত্যি অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রং ফুটিয়ে তুলেছে হ্রদের পানিগুলো। কতটা পরিষ্কার আর নীল! এই বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে আছে। হঠাৎ ফিওনার দৃষ্টি আকর্ষণ করলো একিওরা যে একটি ছোট রঙিন নৌকা, সেটাকে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। ফিওনার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এটা কি তুমি সাজিয়েছ? ফিওনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। একিওরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভাবলাম আজকের জন্য বিশেষ কিছু করি। এই নৌকাটা আমাদের জন্য আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য তৈরি করলাম। ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে আরো একবার তাকালো। ফুলগুলো নৌকার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। ফিওনা আর একিওরা দুজনে নৌকায় উঠে পড়ল। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো তাদের হাসিকে আরো উজ্জ্বল করে তুলছিল। সাবলীলভাবে হেসে ফিওনা দুই পা পানিতে ডোবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল। পায়ের তলায় নাচতে নাচতে ফিওনা এক বাচ্চার মতো হাসতে লাগলো। প্রতিটি ঢেউ তার হাসির সাথে তাল মিলিয়ে নাচছিল।
কি অসাধারণ, ফিওনা উল্লাসের সাথে বলল। সত্যিই এক রূপকথার অনুভূতি হচ্ছে। একিওরা তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলেছ, এটা আমাদের জন্য এক রূপকথার আনন্দ। ফিওনার মনে হচ্ছিল এই প্রথম এখানে আসার পর এতটা আনন্দ সে অনুভব করেছে। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য সবকিছু মিলিয়ে তার হৃদয়কে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদে নামি, একিওরা উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনে একসাথে পানির গভীরে নেমে গেল, হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ ফিওনা দুষ্টুমি করে একিওরার দিকে পানি ছিটিয়ে দিল। থামো ফিও। একিওরা হাসতে হাসতে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। একিওরার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে একিওরা সৃষ্টির প্রতিক্রিয়ায় ড্রাগনের রূপে পরিণত হলো। বিশাল আকাশী ডানা ঝাপটিয়ে উঠল আর সে পানির উপর দিয়ে গা ছমছম করা এক দারুণ দৃশ্য সৃষ্টি করলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। একিওরা যখন ডানা ঝাপটালো তখন তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে নাকে মুখে চোখে পানি ঢুকে গেল। মনে হলো এক জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে। একিউ, থামো প্লিজ, এটা কিন্তু চিটিং। ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখতে চেষ্টা করেও হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না সে। ফিওনা আর একিওরা যখন আনন্দে মেতে উঠেছে তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টি নিবন্ধিত করছিল। সেই শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউসের ছাদে দাঁড়িয়েছিল। তার মনোযোগ সারা বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ফিওনার হাসিতে নিবিষ্ট হয়েছিল। ফিওনার হাসির ঝড় তার হৃদয়ে এক অস্থিরতা তৈরি করেছিল। প্রতিটি হাসির ঢেউ জ্যাসপারের ভেতরটা নাড়া দিচ্ছিল অদ্ভুত এক অনুভূতি। মাথায় অস্পষ্ট একটা চাপ অনুভব করছিল। মনে হলো মাথা থেকে কিছু নিষ্ক্রিয় হচ্ছে। এর মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে। দেখছিলেন, শুনছিলেন আজদাহা পর্ব 19। এরকম আরো নতুন নতুন বাংলা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথেই থাকুন ভয়েস বাই ছোঁয়ার। ধন্যবাদ।